আলাইকুম। আজকে আমার হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা শিখব সমন্বয় দাখিলা সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। সমন্বয় দাখিলাটা কি, সমন্বয় দাখিলা কত প্রকার, সমন্বয় দাখিলা কিভাবে লিপিবদ্ধ করা হয়, এই বিষয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন দেখা যাক সমন্বয় দাখিলাটা কি। সমন্বয় দাখিলা ইংরেজি অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি মানে সমন্বয় দাখিলা। এবং সমন্বয় দাখিলাটা আসলে কি? আয় বা রাজস্ব যে হিসাবকালে অর্জিত হয়েছে অথবা ব্যয় বা খরচ যে হিসাবকালে সংগঠিত হয়েছে, উক্ত অর্জিত আয় বা সংগঠিত ব্যয় সেই হিসাবকালে লিপিবদ্ধ করার জন্য সেই হিসাবকালে লিপিবদ্ধ করার জন্য হিসাবকালের শেষে যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকেই সমন্বয় দাখিলা বলা হয়। আমরা আরো সহজভাবে বলতে পারি কি, যে হিসাবকালের শেষে হিসাবকালের শেষে যে দাখিলা দেওয়া হয় তাকেই সমন্বয় দাখিলা বলা হয়। এখন সমন্বয় দাখিলা লিপিবদ্ধ করার সাধারণত বা প্রকৃত জাবেদা, সমন্বয় দাখিলা লিপিবদ্ধ করা হয় সাধারণ বা প্রকৃত জাবেদা, যা হিসাব চক্রের একটি আবশ্যিক ধাপ। সমন্বয় দাখিলা প্রদান করা হিসাব চক্রের একটি আবশ্যিক ধাপ। এখন সমন্বয় দাখিলা কিসের উপরে ভিত্তি করে করা হয়? সমন্বয় দাখিলা মূলত করা হয় হচ্ছে হিসাবকাল ধারণা, আমরা যেটা সময়কাল ধারণা করছি সেটার উপরে। হিসাবকাল মানে সময় কাল ধারণার উপর। হিসাব বিজ্ঞানের 4টি ধারণা আছে, তার মধ্যে একটা হচ্ছে হিসাবকাল বা সময়কাল ধারণা। এই ধারণার উপরে মূলত আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি। আর একটা হতে পারে যে এটা কি আয় স্বীকৃতির নীতি ও মিলকরণ নীতি অনুসারে আয়কে আয় হিসেবে সেই হিসাবকালে লিপিবদ্ধ করতে হয়, অথবা সেই হিসাবকালে যা অর্জিত হয় এবং ব্যয়কে আয়ের সাথে মিলকরণের জন্য যে ব্যয় নির্দিষ্ট হিসাবকালে আয় অর্জনে সাহায্য করে শুধু সেই ব্যয়কে হিসাবে ব্যয় হিসেবে গণ্য করা হয়। তাহলে এক কথায় আসতেছে কি, যে আয় স্বীকৃতি নীতি এবং মিলকরণ নীতি এর যৌথ প্রয়োগের মাধ্যমে সমন্বয় দাখিলা দেওয়া হয়। আয় স্বীকৃতি নীতি ও মিলকরণ নীতি, আমাদের হিসাব বিজ্ঞানের 4টা নীতি, তার মধ্যে এই দুটো নীতির উপরে ভিত্তি করে সমন্বয় দাখিলা দেওয়া হয়। মিলকরণ নীতি, আয় স্বীকৃতি নীতি এবং মিলকরণ নীতির উপর ভিত্তি করে এই সমন্বয় দাখিলাটা দেওয়া হয়। তাহলে আরেকটু ভালোভাবে বলতে গেলে বলা যাচ্ছে যে আয় স্বীকৃতি নীতি আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করতে হয় যে হিসাবকালে তা অর্জিত হয়, এবং ব্যয়কে আয়ের সাথে মিলকরণের জন্য যে ব্যয় নির্দিষ্ট হিসাবকালে আয় অর্জনে সাহায্য করে শুধু সেই ব্যয়কে ব্যয় হিসেবে গণ্য করতে হয়। এটাই হচ্ছে আয় স্বীকৃতি নীতি এবং মিলকরণ নীতি, এর উপর ভিত্তি করে এবং হিসাবকাল ধারণার উপর প্রতিষ্ঠিত কি সমন্বয় দাখিলা, যা কোনো হিসাবকালের শেষে দেওয়া হয়। এখন সমন্বয় দাখিলাটার প্রকারভেদ, সমন্বয় দাখিলার প্রকারভেদ, সমন্বয় দাখিলার প্রকারভেদ সমন্বয় দাখিলার প্রকারভেদ সমন্বয় দাখিলা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অগ্রিম সমূহ, প্রতিষ্ঠানের যাবতীয় অগ্রিম, সেটা অগ্রিম খরচ সমূহ, আর হচ্ছে বকেয়া সমূহ। এখন এই অগ্রিম এবং বকেয়া সমূহ, এখন এই অগ্রিম আবার দুই প্রকার। অগ্রিম আবার দুই প্রকার, একটা হচ্ছে অগ্রপ্রদত্ত ব্যয়, মানে এটা আমার কি সম্পত্তি, আর হচ্ছে আরেকটা কি অনুপার্জিত, অনুপার্জিত বা অনার্জিত, মানে যেটা এখনো আমার আয় হয়নি,
আর এটা কি দায়, এটা সম্পত্তি, এটা দায়। আর বকেয়া সমূহ দুই প্রকার, কি কি দেখি। একটা হচ্ছে প্রাপ্য আয়, এটা সম্পত্তি, আর একটা হচ্ছে প্রদেয় আয়, এটা দায়। মানে কি দাঁড়ালো, সমন্বয় দেখলে দুই প্রকার, একটা অগ্রিম সমূহ, একটা বকেয়া সমূহ। অগ্রপ্রদত্ত, অগ্রিম আবার দুই প্রকার, অগ্রপ্রদত্ত আর অনুপার্জিত। আর বকেয়া হচ্ছে প্রাপ্য আয় এবং প্রদেয় আয়। এখন কথা হচ্ছে অগ্রপ্রদত্ত জিনিসটা কি। অগ্রপ্রদত্ত জিনিসটা হচ্ছে যে আমি আমি যে অগ্রপ্রদত্ত হচ্ছে এক ধরনের সম্পত্তি। আমি যে ব্যয়টা অগ্রিম দিয়েছি, আমার আজকে জানুয়ারি মাসের 30 তারিখে, আমি জানুয়ারির 30 তারিখে আমি জানুয়ারির ভাড়াও দিয়েছি, সাথে সাথে ফেব্রুয়ারির ভাড়াটাও দিয়ে দিয়েছি। এই ফেব্রুয়ারির ভাড়াটা কি আমার এই অগ্রপ্রদত্ত ব্যয়। অগ্রপ্রদত্ত ব্যয়ের মূল কথা হচ্ছে আমার অগ্রিম ব্যয়। অনুপার্জিত বা অনার্জিত কি জিনিস, আমার প্রতিষ্ঠানে কিছু আয় আছে, সে আয়গুলো অনুপার্জিত, মানে আমি যেটা এখন উপার্জন করিনি। কিছু কিছু থাকে না এরকম, একটা উদাহরণ দিই যে আমি হচ্ছে সেবা প্রদান বাবদ জানুয়ারিতে 2000 টাকা পাওয়ার কথা, সে জায়গাতে আমাকে যাকে সেবা দিয়েছি সে আমাকে 5000 টাকা দিয়েছে। তার কথা হচ্ছে যে আমি তো ভবিষ্যতে সেবা দিবই, তখন তুমি টাকাটা কেটে নিও। এই যে এখানে যে 3000 টাকা বেশি দিয়েছি, এই 3000 টাকাটাই হচ্ছে আমার অনুপার্জিত আয়, কিন্তু 5000 টাকার মধ্যে 2000 টাকা কিন্তু আমার উপার্জিত। মানে কি, এটা অনুপার্জিত। আর একটা কথা হচ্ছে বকেয়া আয়, যে সরি, এটা হচ্ছে অগ্রিম আয় হবে, বকেয়া না, অগ্রিম আয়। যে আয়টা আমি সেবা প্রদান করার পূর্বে যে আয়টা আমি পেয়ে গেছি, সেই আয়টা আমার অনুপার্জিত আয়। তারপরে কি আছে প্রাপ্য আয়। প্রাপ্য আয় এক ধরনের সম্পত্তি। কিছু কিছু আয় আছে আমি যেটা ভবিষ্যতে পাবো, যেমন আমি সেবা প্রদান করেছি কিন্তু আমি এখনো টাকা পাইনি, ভবিষ্যতে পাবো, হয়তো বা জানুয়ারিতে আমি হচ্ছে ফেব্রুয়ারিতে পাবো। এই যে ফেব্রুয়ারিতে পাবো, এটা হচ্ছে জানুয়ারির প্রাপ্য আয়। জানুয়ারি মাসে আমরা এটা লিপিবদ্ধ করবো কি হিসেবে, প্রাপ্য আয় হিসেবে। আর প্রদেয় আয়টা কি, প্রদেয় আয়টা এর বিপরীত। প্রদেয় আয় মূলত দায় হিসেবে, যে একটা আয় হয়েছে কিন্তু আমি এখনো আয়টা পরিশোধ করিনি, যে আয়টা আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে প্রদেয় আয়। এখন এই হচ্ছে মূলত কি জানি বল, সমন্বয় দাখিলা এবং সমন্বয় দাখিলা প্রকারভেদ। আরেকটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে সমন্বয় দাখিলা লিখলে ফলাফলটা কি, সমন্বয় দাখিলা লিখলে ফলাফলটা কি। সমন্বয় দাখিলার ফলাফল, লেখাটা খারাপ হচ্ছে, ফলাফল, আমি যে সমন্বয় দাখিলা লিখব এর ফলাফলটা কি হবে। এর ফলাফল এক নম্বরে দিতে পারি কি, যে উদ্ধৃত পত্রের সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্বের সঠিক পরিমাণ প্রদর্শন করতে পারবো এবং প্রকৃত আর্থিক অবস্থা জানতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো, প্রকৃত আর্থিক অবস্থা জানতে পারবো। প্রকৃত আর্থিক অবস্থা জানতে পারবো। আর একটা কি হবে, আমরা প্রকৃত সঠিক আর্থিক ফলাফল জানতে পারবো। এর একটা আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফলের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে উদ্ধৃত পত্র, এটা এখানে শুধু সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব থাকে, আর এখানে সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করতে পারবো। সঠিক আর্থিক ফলাফল নির্ণয়, সঠিক আর্থিক ফলাফলটা কি, এটা হচ্ছে আয় বিবরণ। আয় বিবরণ, আমার প্রতিষ্ঠান কত টাকা আয় করলো, কত টাকা ব্যয় করলো, এখান থেকে আমরা এইসব জিনিসটা জানতে পারবো। এটাই হচ্ছে সমন্বয় দাখিলার ফলাফল। সমন্বয় দাখিলাটা হচ্ছে হিসাবকাল শেষে সমন্বয় লিখন সর্বদাই কি হবে,
কমপক্ষে আয় বিবরণের একটি হিসেবে এবং উদ্বৃত্ত পত্রের একটি হিসেবে অন্তর্ভুক্ত হবে। আমরা যে সমন্বয় রেখাটা দেব এটা কমপক্ষে আয় বিবরণের একটি হিসাব হবে আর যে উদ্বৃত্ত পত্রের একটি হিসাব হবে। মানে সমন্বয় দেখলে কমপক্ষে দুইটি হিসাব হবে, যার একটা হচ্ছে আয় বিবরণীতে আর একটা উদ্বৃত্ত পত্রে যাবে। এইগুলো মূলত আজকে আমার আলোচনা সমন্বয় দাখিলা নিয়ে। সমন্বয় দাখিলার প্রকারভেদ এবং সমন্বয় দাখিলার হচ্ছে কি কি ফলাফল বা সমন্বয় দাখিলা কি কারণে আমরা সমন্বয় দাখিলা করব। আশা করি কিছুটা হলেও বোঝা গেছে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।